হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2023 প্রস্তুতি পূর্বে আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম পার্ট কিন্তু কালকে আলোচনা করেছি। সেটা ছিল আমাদের প্রিন্সিপাল অফ ইংলিশ প্যাডাগজি বা ইংলিশ টিচিংয়ের ওপরে যে প্রিন্সিপালগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি। আজকে সেই টপিকের ওপরে আমরা আলোচনা করব সেকেন্ড পার্ট, অর্থাৎ আমরা 41 থেকে প্রশ্ন আলোচনা করব। প্রথম পার্টে কিন্তু 1 থেকে 40 পর্যন্ত আলোচনা করেছি। আজকে কিন্তু আমরা আলোচনা করব 41-এর পর থেকে। তো তোমরা কিন্তু প্রথমকার ক্লাসটা অবশ্যই দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। ওকে, চলো প্রত্যেকে আনসার করবে আমার সঙ্গে সঙ্গে, এবং তোমাদের প্রিপারেশন লেভেল কতটা তোমরা নিজেরাই পরীক্ষা করে নাও। চলো ফার্স্ট কোশ্চেন আনসার করো। ফার্স্ট কোশ্চেন বলছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপেক্ট দ্য টিচার টু, মানে ভালো করে বলছো নির্মিতিবাদ, একটা নির্মিতিবাদ অ্যাপ্রোচ রয়েছে, সেখানে একজন ভাষার শিক্ষক কোন জিনিসটা এক্সপেক্ট করবে। কথাটা বুঝতে পেরেছো? প্রশ্ন কি বলছে যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে নির্মিতিবাদ অ্যাপ্রোচে এ ল্যাঙ্গুয়েজ টিচার এক্সপেক্ট এ টিচার টু, তাহলে একজন ভাষা শিক্ষক, দ্য টিচার মানে ভাষা শিক্ষক কী করবে, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কী কী এক্সপেক্ট করবে, কী কী আশা করবে। অপশান এ হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষক মহাশয় কী করবেন, শিক্ষার্থীদের যে নলেজ মানে কনস্ট্রাক্ট করতে বা নলেজ তৈরি করতে কী করবেন, সাহায্য করবেন, তাদের যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। অপশান নাম্বার 2 বলছে গিভ প্রি কনস্ট্রাক্টেড নলেজ টু লার্নার্স। গিভ প্রি কনস্ট্রাক্টেড মানে গিভ মানে দেবেন, কি দেবেন, যেগুলো আগে থেকে তৈরি হয়ে আছে সেই তৈরি হওয়ার জিনিসগুলোকে শিক্ষার্থীদেরকে তিনি দেবেন। অপশান নাম্বার 3 বলছে কনস্ট্রাক্ট হিজ ওন কারিকুলাম, এখানে শিক্ষক মহাশয় নিজের কিছু কারিকুলাম বা পাঠ্যক্রম তৈরি করবেন। অপশান নাম্বার 4 মেক লার্নার প্রিপেয়ার দেয়ার ওন টেক্সট বুক, শিক্ষার্থীদেরকে তৈরি করবেন যাতে শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের টেক্সট বুক লিখতে পারেন বা তৈরি করতে পারেন। কী হবে অ্যান্সার? প্রত্যেকে অ্যান্সার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? একদম সঠিক, অপশান নাম্বার এ। তো এখানে একজন শিক্ষকের কাজ কি, একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদেরকে সাহায্য করা। এখানে শিক্ষক মহাশয় শুধু ফেসিলিটার হিসেবে কাজ করবেন, অর্থাৎ শিক্ষক মহাশয় সাহায্যকারী হিসেবে কাজ করবেন, এবং শিক্ষার্থীরা তাদের নিজের অভিজ্ঞতা, নিজের জ্ঞান, নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এই সারা বিশ্ব সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে বা কনস্ট্রাক্ট নলেজ, তাদের নিজের জ্ঞান কিন্তু আবিষ্কার করবে। কিসের উপর ভিত্তি করে? তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। ক্লিয়ার? অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, এ ল্যাঙ্গুয়েজ টিচার অলওয়েজ হেল্প হার লার্নার্স, একজন ভাষা শিক্ষক তার শিক্ষার্থীদেরকে সবসময় সাহায্য করেন। লিঙ্ক দ্য নলেজ অফ দ্য সাবজেক্ট উইথ দ্য নলেজ ইন আদার সাবজেক্ট, মানে একটা সাবজেক্টের সঙ্গে আর একটা সাবজেক্টের যে নলেজ রয়েছে, যে টপিক রয়েছে, সেটাকে লিঙ্ক আপ করতে মানে সমন্বয় সাধন করতে সাহায্য করেন। দিস হেল্প টু প্রমোট, এর মাধ্যমে শিক্ষক মহাশয় কোনটি করতে চাইছেন? অপশান এ রিইনফোর্সমেন্ট, তাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে চাইছেন মানে উদ্দীপক দিতে চাইছেন। অপশান বি কোরিলেশন অ্যান্ড ট্রান্সফার অফ নলেজ, মানে বলতে চাই যে কোরিলেশন মানে কি, কোরিলেশন মানে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন এবং একটার জ্ঞান অন্যটার ওপরে ট্রান্সফার করতে চাইছেন। অপশান নাম্বার 3 ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এখানে ব্যক্তিগত পার্থক্যের উপর গুরুত্ব দিচ্ছেন। অপশান নাম্বার 4 ইমিটেশন মানে হচ্ছে কি অনুকরণ করার উপরে গুরুত্ব দিচ্ছেন। কী হবে অ্যান্সার? প্রত্যেকে জানো এখানে সঠিক আনসার অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট, যে কারেকশন অ্যান্ড ট্রান্সফার অফ দ্য নলেজ, এখানে শিক্ষক মহাশয় শিক্ষার্থীর যে নলেজ রয়েছে সেটা কারেকশন করতে চাইছেন এবং তার নলেজটিকে একটি সাবজেক্ট থেকে আরেকটি সাবজেক্টের ওপরে ট্রান্সফার করতে চাইছেন। অপশান 2 হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে দ্য টিচার আর স্টুডেন্ট, দ্য টিচার বলছে ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইনস্টেড, বলছে টিচার বলছেন ডু ইউ লাইক টু রিড এ স্টোরি বুক ইনস্টেড, তুমি কি এক্ষুনি একটা গল্পের বই পড়তে পছন্দ করবে? স্টুডেন্ট বলছে ইয়েস স্যার, ইয়েস। দ্য টিচার বলছে ইয়েস প্লিজ, ইয়েস বলতে হয় না, বলতে হবে ইয়েস প্লিজ। প্রশ্নটা বুঝতে পেরেছো? যে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করলো তুমি কি এখন একটা গল্পের বই পড়তে চাও? শিক্ষার্থী বলে হ্যাঁ স্যার। স্যার বললে এইভাবে বলতে হয় না, হ্যাঁ স্যার, দয়া করে হ্যাঁ স্যার, বা অনুগ্রহ করে স্যার। কথাটা বুঝতে পেরেছো? অনুগ্রহ করে স্যার মানে কি, এখানে কথা বলার মধ্যে একটা পোলাইট ভাব নিয়ে এসছে স্যার, যে শিক্ষার্থীরা যাতে স্যারের সঙ্গে পোলাইটলি কথা বলে, সম্মান দিয়ে কথা বলে, এই জিনিসটাকে দেখাতে চেয়েছে। অপশানগুলো দেখো, হেয়ার দ্য টিচার, এখানে শিক্ষক মহাশয় কী চেয়েছেন? কনফার্ম দ্য স্টুডেন্ট রিকোয়েস্ট, এখানে শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীর যে রিকোয়েস্ট, তার যে অনুরোধ, সেটা কনফার্ম করতে চেয়েছেন।
অপশন নাম্বার 2, অফার অ্যান অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি, এখানে শিক্ষার্থীদেরকে বিকল্প কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি দিতে চেয়েছেন। অপশন নাম্বার 3, রিলেট ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, এখানে শিক্ষার্থীদেরকে আমাদের ভাষার যে বৃত্তি রয়েছে, বাংলাতে তোমাদের ভাষার বৃত্তি পড়ানো হয়েছে, এখানে ভাষার যে বৃত্তি রয়েছে সেখানে পোলাইটনেসটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। অপশন নাম্বার 4, মেক এ পোলাইট সাজেশন টু স্টার্ট রিডিং, মেক এ পোলাইট সাজেশন, এখানে শিক্ষক মহাশয় তাদেরকে পোলাইটলি কিছু সাজেশন দিতে চেয়েছেন তাদের পড়ার জন্য। কী হবে অ্যান্সার বলো প্রত্যেকে? একদম সঠিক, অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। তাহলে রিলেট টু ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, যাতে শিক্ষার্থীদের যে ভাষার বৃত্তি রয়েছে সেই বৃত্তিটা যেন কি হয়, পোলাইট হয়, সেখানে যেন একটা মানে শ্রদ্ধা সম্মান এগুলো থাকে, সেই দিকটা আনার চেষ্টা করা হয়েছে। তাই এখানে সঠিক আনসার রিলেটস ল্যাঙ্গুয়েজ ফাংশন উইথ পোলাইটনেস, অপশন 3। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে স্টুডেন্ট এ অ্যান্ড হচ্ছে কি স্টুডেন্ট বি আস্কড অ্যান্ড হচ্ছে কি আনসার কোশ্চেন টু কমপ্লিট এ ওয়ার্কশিট দিস ইজ, মানে এখানে কি বলা হয়েছে, স্টুডেন্ট এ, একজন স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি আস্কড জিজ্ঞাসা করলো, মানে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি জিজ্ঞাসা করলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, এবং তারা কী করলো, কোশ্চেনের আনসার করলো, টু কমপ্লিট এ ওয়ার্কশিট, তাদেরকে এটা কমপ্লিট করতে। মানে প্রশ্ন এরকম হতে পারে, মানেটা এখানে আক্সড মানে জিজ্ঞাসা করো না, মানে আক্সড মানে তাদেরকে মানে হয়তো কোনো কিছু দেওয়া হয়েছিল, তাহলে একটু সুন্দর অর্থ হচ্ছে। বলছে স্টুডেন্ট এ অ্যান্ড স্টুডেন্ট বি আক্সড অ্যান্ড আনসার কোশ্চেন টু কমপ্লিট ওয়ার্কশিট, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে এবং তারা উত্তর বলেছে সেই ওয়ার্কশিটটাকে কমপ্লিট করার জন্য। জিনিসটা বুঝে নাও। এখানে কি বলছে দেখো, ইয়ান ইনফরমেশান ট্রান্সফার অ্যাক্টিভিটি, এটা কি, এটা একটা ইনফরমেশান ট্রান্সফার অ্যাক্টিভিটি, মানে একজনের ইনফরমেশান আরেকজনের কাছে নিয়ে যাওয়া। অপশন নাম্বার 2 বলছে এর রোল প্লে, এখানে বলছে রোল প্লে মানে ভূমিকা অংশগ্রহণ করা, কোনো কিছুতে নিজেরাই পার্টিসিপেট করা। অপশন নাম্বার 3, ইয়ান ইনফরমেশান গ্যাপ অ্যাক্টিভিটি, ইনফরমেশান গ্যাপ অ্যাক্টিভিটি মানে কোনো জায়গায় ইনফরমেশান দেওয়া থাকবে না, সেই ইনফরমেশানটা তোমাকে আইডিয়া করে লিখতে হবে। অপশন নাম্বার 4, কন্ট্রোল ইন্টারভিউ, মানে কন্ট্রোল ইন্টারভিউ মানে কি, যে তোমাকে নিয়ন্ত্রণের মাধ্যমে যাচাই করা। আনসার করো 44টা। তাহলে কী হবে, একদম সঠিক, এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, ইয়ান ইনফরমেশান ট্রান্সফার অ্যাক্টিভিটি, মানে কি, তারা নিজেরা নিজেদের মধ্যে কি করছে, জিজ্ঞাসা করছে, মানে স্টুডেন্ট এ স্টুডেন্ট বিকে একটা কী করলো, প্রশ্ন জিজ্ঞাসা করলো, তারপরে তারা উত্তরটা নিজেরা আলোচনা করে কোনো একটা কাজকে কমপ্লিট করলো। তার মানে হচ্ছে অ্যান ইনফরমেশান ট্রান্সফার অ্যাক্টিভিটি, মানে আমার ইনফরমেশানটা তোমার কাছে গেল আর তোমার ইনফরমেশানটা আমার কাছে আসলো, মানে আমাদের যে নলেজ রয়েছে সেই নলেজের আদান প্রদান ঘটলো। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার এ, অ্যান ইনফরমেশান ট্রান্সফরমেশন অ্যাক্টিভিটি। ক্লিয়ার, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে স্টুডেন্ট এ এবং স্টুডেন্ট বি আস্কড এখানে থেকে আনসার কোশ্চেন, তাহলে স্টুডেন্ট এ স্টুডেন্ট বিকে কী করছে, একটা প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সে আনসার নিয়েছে, তারপরে তাদের যে কাজটা রয়েছে সেই কাজটাকে কমপ্লিট করেছে। তাহলে ইনফরমেশনকে আমরা কী করলাম, ট্রান্সফার করলাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে রিওডিটিক্যাল কোশ্চেন ইজ আস্কড। রিওডিটিক্যাল কোশ্চেন বলতে কী বোঝায় আগে জানতে হবে। রিওডিটিক্যাল কোশ্চেন ইজ আস্কড, একটা রিওডিটিক্যাল কোশ্চেন জিজ্ঞাসা করা হয় টু গ্যাদার পার্সোনাল ইনফরমেশন, টু ক্লিয়ারিফাই কনসেপ্ট, ফর দ্য স্যাক অফ ইফেক্ট উইথ নো আনসার নিডেড। অপশন নাম্বার 4, টু গেট এ ফিডব্যাক অ্যাবাউট হোয়াট আদার থিংস অ্যাবাউট ইউর স্পিচ অ্যান্ড রাইটিং। 35 আনসার করো। প্রত্যেকটা প্রশ্ন করে দিয়েছি, প্রত্যেকটা। চলো, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার কি, একদম এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাকে বুঝবো এই রিওডিটিক্যাল কোশ্চেন মানে কি। রিওডিটিক্যাল কোশ্চেন মানে হচ্ছে কি, আলংকারিক প্রশ্ন। আলংকারিক প্রশ্ন মানে কি, ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়াতে গিয়ে বলি তোমরা কীভাবে পরীক্ষা পাস করবে, কোনো দিন কেউ পড়তে বসোনি, বলো তো আজকে কে পড়তে বসেছিলে? আমি যে বলছি তোমাদেরকে পড়াতে বলো তো আজকে বাড়িতে তোমরা কে পড়তে বসেছিলে? এই যে আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা করেছি মানে কি, আমি তোমাদের কাছে কি আনসার চাইছি? বলো, আমি কি তোমাদের কাছে আনসার পেতে চাইছি? না, আমি এটা আলংকারিক অর্থে ব্যবহার করেছি, মানে তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। আমি যে একটা বক্তব্য দিচ্ছি, আমি যে একটা কথা বলছি, সেই আমার কথাতে আমার যে কথা বলা, সেই কথা বলার প্রতি তোমার যাতে অ্যাটেনশনটা বৃদ্ধি পায়, সেই জন্য যে ধরনের প্রশ্ন করা হয় সেটাকে বলছে আলংকারিক প্রশ্ন।
এটাকে বলছে কি এ রিদিওটিক্যাল প্রশ্ন। তাহলে এই রিদিওটিক্যাল প্রশ্নটা কি বা এই রিদিওটিক্যাল কোশ্চেনটা কি? এটা এমন এক ধরনের কোশ্চেন যেটা ব্যক্তিকে করা হয় তার আনসার পাওয়ার ইচ্ছা থাকে না বা আনসার না পাওয়ার জন্য। আমার আনসার দরকার নেই, জাস্ট আমি প্রশ্ন করছি। আবার অনেক সময় বলে না সব সময় তো টাকা টাকা করছিস, বল তো তোর বাবার ক টাকা আছে, মানে কি এটা আমি মানে আলঙ্করি করতে বলছি, বোঝা গেল? তার মানে আমি জানতে চাইছি না যে তার বাবার কত টাকা আছে। আমরা অনেক সময় বলি না খুব তো টাকার বড়াই করিস, তুই বল তো তোর বাবার কত টাকা আছে। তার মানে কি আমি তার বাবার সম্পত্তির হিসাব চাইছি তার কাছে? না, এটা একটা আলঙ্করিক অর্থে ব্যবহার করছি। এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলোকে বলছে যে এরিথমেটিক্যাল কোশ্চেন। বোঝা গেল জিনিসটা? তাহলে এরিথমেটিক্যাল কোশ্চেনটা কি? ফর দ্য স্যাক অফ ইফেক্ট, মানে ইফেক্ট মানে কি এখানে তার আগ্রহ, মনোযোগ, অ্যাটেনশন আমি স্যাক করছি, চাইছি, কিন্তু নো আনসার নিডেড, আমি তার কাছে উত্তর চাইছি না। জিনিসটা বুঝতে পেরেছো? আমি তার কাছে উত্তরটা চাইছি না, শুধু তার অ্যাটেনশনটা চাইছি। সে সব সময় নিজের অহংকার করছে। আমি যখন এই প্রশ্ন বললাম বল তোর কি আছে বল, তখন সে কিন্তু মানে আমার দিকে হঠাৎ করে অ্যাটেনশন দিয়ে দেবে। কথাটা বুঝতে পেরেছো? এই জন্য এই প্রশ্নটা করা হয়, এটাকে বলছে এ রিদিওটিক্যাল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ইউজ আক্স, তুমি জিজ্ঞাসা করেছে হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ। আচ্ছা তুমি বলো তো, সেই তখন থেকে বলে যাচ্ছ সরকার সরকার সরকার, এই আমাদের বর্তমান টিএমসি সরকার তোমার জন্য কি করেছে বলো। মানে বুঝতে পেরেছো প্রশ্নটা এটাই যে ইউ আক্স, তুমি বারবারই তো বলছো আমাদের সরকার আমাদের সরকার, তুমি আমাকে বলো যে আমাদের বর্তমান টিএমসি সরকার তোমার জন্য বা এই শিক্ষা ব্যবস্থার জন্য কি করেছে। আই ক্যান আনসার ইন হচ্ছে 2 ওয়ার্ডস, আমি সঙ্গে সঙ্গে কী করলাম, আমি 2-1 কথায় উত্তর দিয়ে দিলাম, এ লট। দ্য কোশ্চেন ইজ পুট হেয়ার, এখানে কোন ধরনের প্রশ্নটা করা হয়েছে? বলছে রিদিওটিক্যাল প্রশ্ন, স্টাইলিস্ট প্রশ্ন, তার হচ্ছে কি এ প্রম্পট প্রশ্ন, আর একটা হচ্ছে কি এক্সপ্লেনেটরি প্রশ্ন। আনসার করো, কী হবে অ্যান্সার? একদম সঠিক, একদম সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ রিদিওটিক্যাল কোশ্চেন। মানে এখানে বোঝাতে চাইছো, মানে এখানে উত্তেজিত হয়ে আমি বলছি যে ইউ আক্স, তুমি বললে যে তোমার সরকার হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ, আমাদের যে সরকার রয়েছে তোমার জন্য কী করেছে। আমি কি তোমার কাছে আনসার চেয়েছি এখানে? না, আনসার চাইনি। এখানে আমি আমার বিরক্তি ভাবটা প্রকাশ করেছি যে বারবার বলছো যে আমাদের সরকার ভালো, আমাদের সরকার ভালো, তুমি বলো তো আমাদের সরকার আমাদের জন্য কী করেছে। তার মানে কি আমি তোমার কাছে আমাদের সরকার কী কী করেছে আমি তোমার কাছে জানতে চেয়েছি? আমি কি জানি না আমাদের সরকার কী করেছে? আমি অবশ্যই জানি। কেন তোমার কাছে জানতে চাইবো যে আমাদের সরকার কী করেছে? এখানে আমি আমার বিরক্তি ভাবটাকে তুলে ধরেছি। জিনিসটা বুঝতে পেরেছো? তাই এটাকে আমরা কি বলবো? এ রিদিওটিক্যাল কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে সবার? চলো নেক্সট কোশ্চেন দেখো। ডাজ নট ক্যান মেড ইউজিং এ ফ্লো চার্ট অর এ ওয়েব ডায়াগ্রাম, দিস স্টাডি স্কিল ইনভলভ ইন। এখানে কি বলা হচ্ছে? নোটস ক্যান বি মেড, নোটস ক্যান বি মেড ইউজিং ফ্লো চার্ট। দেখবে অনেক স্টুডেন্ট রয়েছে পরীক্ষার সময় নোটস লেখে কীভাবে বলো তো? এইভাবে মানে মার্কিং করে, এখানে একটা নোটস পয়েন্ট লিখলো, এখানে একটা পয়েন্ট লিখলো, এখানে একটা পয়েন্ট লিখলো, এইভাবে মানে মানে কি বলবো তোমার ডায়াগ্রামের মাধ্যমে। বোঝা গেল? অনেকে খাতা সুন্দর করে লেখে না, ছোটো ছোটো চার্ট করে করে লেখে, বা এইভাবেও দেখবে কোনো সুন্দর একটা গল্প লেখে। এইখানে ধরো কোনো একটা লাইন লিখেছে, তারপরে অ্যারো চিহ্ন দিয়েছে, তারপর আবার এখানে একটা লিখেছে অ্যারো চিহ্ন দিয়েছে, মানে খাতাটাকে সুন্দর করার জন্য। এটা কি বলছে কি? এটাকে বলছে ফ্লো চার্ট। কোনো একটা নোটস লিখেছে, সে নোটসটা কিসের মাধ্যমে লিখেছে? ফ্লো চার্ট বা ওয়েব ডায়াগ্রাম। বুঝে গেল? ডায়াগ্রামের মাধ্যমে লিখেছে। মানে ডায়াগ্রাম বলতে ধরো আমি ধরো বললাম যে সুসাইডের কারণ কি, একটা প্রশ্ন হলো সুসাইডের কারণ কি, আমি এখানে লিখলাম কি রিস্ক ফ্যাক্টর অফ সুসাইড, এইখানে গোল করে দিলাম। এইখানে লিখে দিলাম কি ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেম, এইখানে লিখলাম কি লস অফ জব, তারপর থেকে আনএমপ্লয়মেন্ট। দেখো কত সুন্দর লাগছে না খাতাটা দেখতে? মানে একটা ডায়াগ্রাম হয়ে গেল। এই যে ডায়াগ্রামের মাধ্যমে কোনো একটা নোটস তৈরি করা, এটাকে আমরা কি বলবো? অপশান এ স্টোরিং, অপশান নাম্বার 2 বলছে সামারাইজিং, অপশান নাম্বার 3 রিটার্ভিং, অপশান নাম্বার 4 গ্যাদারিং। আনসার করো, কী হবে অ্যান্সার? প্রত্যেক আনসার করো। 47টা প্রত্যেকটা প্রশ্ন করা হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার এ স্টোরিং। মনে থাকবে? তাহলে স্টোরিং কাকে বলছে? স্টোরিং বলতে বোঝাচ্ছে যখন আমরা কোনো একটা নোটস তৈরি করব কিসের মাধ্যমে? ফ্লো চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে, সেটাকে আমরা বলবো স্টোরিং। ক্লিয়ার? অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। চলো 48 আনসার করো। প্রত্যেক আনসার করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকে। 48 নম্বর কোশ্চেন বলছে দ্য লার্নার্স আর ফ্যামিলিয়ার উইথ দ্য কনসেপ্ট কি সাইবার স্পেস ডিউ টু দেয়ার কগনিটিভ ওভারলোড, দেয়ার ফর লার্নার্স।
এখানে কি বলতে চাইছে, দ্য লার্নার্স আর ফ্যামিলিয়ার উইথ দ্য কনসেপ্ট সাইবার স্পেস। তো এখানে শিক্ষার্থীরা সাইবার স্পেসের সঙ্গে জড়িত রয়েছে ডিউ টু দেয়ার কগনিটিভ ওভারলোড। তাদের যে কগনিটিভ ওভারলোড মানে কি, ওভারলোড মানে উপচে পড়া যেটাকে বলছে, তাদের তাদের যে জ্ঞান বুদ্ধি আরও বেশি উপচে গেছে। দেয়ার ফর লার্নার্স, সুতরাং এখানে শিক্ষার্থীরা কি করবে, মে ইন্ড আপ স্টাডিং মোর মিনিংফুল টপিক অ্যান্ড ক্লাস। মে ইন্ড আপ, তারা শেষ করবে, স্টাডি মানে কোনো কিছু একটা পড়া শেষ করবে আরও বেশি অর্থপূর্ণভাবে, আরও বেশি সুন্দরভাবে কোনো একটা টপিককে ক্লাসে শেষ করতে পারবে। অপশান নাম্বার 2, মে এক্সপ্লোর দেয়ার ওন ইন্টারেস্ট অ্যাকর্ডিং টু দেয়ার হচ্ছে কি ওন এক্সপিরিয়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেসপেক্টিভ হোয়েল স্পেন্ডিং কনসিডারেবল টাইম তারপর হচ্ছে নেভিগেটিং ফর কন্টেক্ট। 3 নম্বর কী বলছে দেখো, ইউজুয়ালি অমিট স্টাডিং প্রেসক্রাইব বাট ইম্পর্টেন্ট টপিক। অপশান নাম্বার 4 বলছে মে বি এক্সপোজ টু এ সিকুয়েন্টাল অ্যান্ড কোহেসিভ। আনসার করো, তারপর আমি বলে দেবো, প্রত্যেকে আনসার করো। ওকে, চলো আমি প্রশ্নটা এবার বুঝিয়ে দিই তোমাদের, তাহলে নিজেরাই তোমরা আনসার করতে পারবে। একটু ধৈর্য সহকারে শোনো কী বলতে চাইছে প্রশ্নটাতে। বলছে দ্য লার্নার্স আর ফ্যামিলিয়ার, শিক্ষার্থীরা পরিচিত। ফ্যামিলিয়ারের পরে উইথ প্রিপোজিশন বসে, জেনে রাখবে। বলছে লার্নার্স আর ফ্যামিলিয়ার উইথ কনসেপ্ট অফ সাইবার স্পেস। সাইবার স্পেস মানে কি, সাইবার মানে কি, আমরা বলি সাইবার ক্যাফে যাব, বলি না, সাইবার ক্যাফে যাবো মানে কি, যেখানে ইন্টারনেট করা হয়, যেখানে কম্পিউটার আছে, যেখানে ইন্টারনেট আছে, সেটাকে তো আমরা সাইবার ক্যাফ বলি। তাহলে এখানে শিক্ষার্থীরা কি সাইবার স্পেসের সঙ্গে যুক্ত, মানে ইন্টারনেটের সঙ্গে তারা কানেক্ট রয়েছে, তারা ইন্টারনেট সম্পর্কে জানে। জিনিসটা বুঝতে পেরেছো? তাই তোমার ক্লাসের বাচ্চারা ইন্টারনেটের সঙ্গে যুক্ত বা ইন্টারনেটের সঙ্গে পরিচিত ডিউ টু দেয়ার কগনিটিভ ওভারলোড। কগনিটিভ ওভারলোড মানে কি, তাদের বিচার বুদ্ধি ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। জিনিসটা ক্লিয়ার? তাহলে আমার ক্লাসে কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু অনেক বিচার বুদ্ধি, তাদের অনেক বুদ্ধি, সেই জন্য কি তারা কিন্তু ইন্টারনেটের সংস্পর্শে চলে এসছে। বোঝা গেল? দেয়ার ফর দ্য লার্নার্স, এক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে, কি করবে দেখো, বলছে মে ইন্ড আপ স্টাডিং, তারা পড়াশোনা শেষ করে দেবে। বলছে মে ইন্ড আপ মানে কি শেষ করে দাও, স্টাডিং তাদের পড়াশোনা শেষ করে দেবে। মোর মিনিংফুল টপিক ইন ক্লাস, মোর মিনিংফুল মানে কি একটা সুন্দর অর্থপূর্ণ টপিকের মাধ্যমে। অপশান নাম্বার 2, মে এক্সপ্লোর দেয়ার ওন ইন্টারেস্ট, এখানে শিক্ষার্থীরা তাদের যে ইন্টারেস্ট রয়েছে, তাদের যে আগ্রহ রয়েছে, সেই আগ্রহের উপরে ফোকাস করবে। এক্সপ্লোর করবে মানে কি ফোকাস করবে। অ্যাকর্ডিং টু দেয়ার ওন এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে, তাদের অভিজ্ঞতা, তাদের ক্ষমতা, তাদের অ্যাবিলিটি, সেগুলোর উপর ভিত্তি করে তারা তাদের নিজেদের ইন্টারেস্টের ওপরে ফোকাস করবে। আর কিসের ওপরে, শুধুমাত্র এক্সপিরিয়েন্স না, তার সঙ্গে থাকছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড পার্সপেক্টিভ হোয়েল স্পেন্ডিং কনসিডারেবল টাইম যেটাকে নেভিগেট ফর কন্টেন্ট। জিনিসটা বোঝো? এখানে বলতে চাইছে যখন কোনো শিক্ষার্থীরা ইন্টারনেট সম্পর্কে জানতে পারলো বা কম্পিউটারের নলেজ সম্পর্কে জানতে পারলো, তখন কি, তখন তারা বিভিন্ন জিনিসকে জানতে পারছে, বিভিন্ন তথ্য, বিভিন্ন আইডিয়া, বিভিন্ন টপিক সম্পর্কে জানতে পারছে। তখন কিন্তু তাদের যে নিজের অ্যাবিলিটি রয়েছে, তাদের যে নিজের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার উপর ভিত্তি করে নিজের যে আগ্রহ, সে আগ্রহটাকে ফোকাস করবে। এটাই তো স্বাভাবিক। কোনো শিক্ষার্থী ধরো নাচ করতে খুব ভালোবাসে, সে ইউটিউবে গিয়ে দেখলো কোথায় নাচ শেখা হয়, সে তো বলবে কাল থেকে যে বাবাকে, যে বাবা আমি কালকে নাচ শিখতে যাব। তার কারণটা কি, সে কিন্তু অলরেডি জেনে গেছে ইন্টারনেট থেকে যে আমি কালকে নাচ শিখতে যাব, কারণ সে জানে যে আমি নাচ শিখতে পারবো, কারণ আমার নাচের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট রয়েছে। তাহলে বুঝতে পারছো জিনিসটা কি? অপশান নাম্বার 3 কি বলছে, যে ইউজুয়ালি অমিট স্টাডিং প্রেসক্রাইবড, এখানে যে প্রেসক্রাইব করা হয়েছে, যেটা বর্ণনা করা হয়েছে বা যেটাকে উল্লিখিত করা হয়েছে, সেই পড়াশোনাগুলোকে সে অফ করে দেবে, অমিট করে দেবে। বাট ইম্পর্টেন্ট টপিক, কিন্তু তারা ইম্পর্টেন্ট টপিকগুলোকে জানবে, মানে সব টপিকগুলো জানবে না, শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো জানবে, আর বাকিগুলো তারা ছেড়ে দেবে। ধরো আমাদের ক্লাসে, আমাদের সিলেবাসে অনেকগুলো টপিক আছে, তো আমি অনেক পণ্ডিত হয়ে গেছি বলে কি আমি শুধু ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, বাকি টপিকগুলোকে ছেড়ে দেবো? কখনোই না। অপশান নাম্বার 4 বলছে মে বি এক্সপোজ টু সিকুয়েন্টাল অ্যান্ড কোহেসিভ এক্সপিজিটরি প্রেজেন্টেশন মানে কি যে কোনো জিনিস উপস্থাপন করা। তারা যে কোনো জিনিস উপস্থাপন করতে পারবে কিসের ভিত্তিতে, সিকুয়েন্টাল মানে পরপর, মানে একটার সঙ্গে আরেকটা জিনিস সামঞ্জস্য থাকে, মানে কোহেসিভনেস থাকে, কোহেসিভনেস মানে সামঞ্জস্যপূর্ণ থাকে।
এটা হতে পারে, কিন্তু এখানে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হবে কি অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিয়েছিলাম, যে অপশানের লাইন সব থেকে বড়ো, যে অপশানের লাইন সব থেকে বড়ো সেটা আনসার করে দেবে। আমি বলেছিলাম না, যখন কোনো প্রশ্ন পারছো না, যখন কোনো প্রশ্নের আনসার বুঝতে পারছো না, তখন তোমরা দেখবে যে প্রশ্নের লাইন সব থেকে বড়ো সেটাই আমাদের আনসার হবে। ঠিক আছে, মনে থাকবে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট 49 নম্বর কোশ্চেন বলছে কনস্ট্রাকটিভিজম ইজ এ থিওরি হোয়ার স্টুডেন্ট, মানে বুঝতে পেরেছো নির্মিতিবাদ চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট, বারবার নির্মিতিবাদই পড়ছি। তাহলে নির্মিতিবাদ থিওরি বলতে কী বোঝায়, বা নির্মিতিবাদ থিওরিতে শিক্ষার্থীরা কী করবে? স্টাডি এ ভ্যারাইটি অফ ডিসিমিলার স্যাম্পল অ্যান্ড ড্র এ ওয়েল ফাউন্ডেড কনক্লুশন। অপশন নাম্বার 2, ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ অফ দ্য ওয়ার্ল্ড থ্রু এক্সপিরিয়েন্স থিংস অ্যান্ড রিফ্লেক্টিং অন দোজ experience. Option number 3, are facilitated by the teacher and use a variety of media to research and create their own theory. Option number 4, construct their own learning aids thereby gathering hands on experience. Answer করো 49 আনসার করো। দেখো আমার লজিক কাজে লাগাও। সব থেকে বড়ো লাইন কোনটা? এটা আছে দুটো লাইন, দেখো ভালো করে। এখানে আছে কটা লাইন? এখানে আছে আমাদের দুটো লাইন। এখানে কটা লাইন আছে? 1 2 3টে। এখানে কটা আছে? 1 2 3টে, কিন্তু 3টে আছে, কিন্তু এটা অনেক ছোট, এটাতে দুটো। তাহলে কী হবে আনসার? একদম কারেক্ট, অপশান নাম্বার 2। আমি জানি না, এর মানে জানি না, অর্থ জানি না, কিন্তু আনসার হবে আমাদের 2। কারেক্ট হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার হয়েছে? দেখো এবার আমি বুঝিয়ে দিই। এখানে বলছে একটা নির্মিতিবাদ ক্লাসরুমের শিক্ষার্থীদের প্রধান কাজ কী? অপশন এ বলছে স্টাডি এ ভ্যারাইটি অফ ডিসিমিলার স্যাম্পল। ডিসিমিলার মানে কি? তারা বিভিন্ন ধরনের স্যাম্পেল নিয়ে কি করবে? আলাপ আলোচনা, পড়াশোনা, তারা গবেষণা করবে এবং কি করবে? ড্র এ ওয়েল ফাউন্ডেড কনক্লুশন, তারপরে তারা একটা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের টপিক দেওয়া হয়েছে, সেই টপিকগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করবে এবং লাস্টে তারা কি করবে? সেটার উপর একটা কনক্লুশন নিয়ে আসবে। অপশান নাম্বার 2 বলছে ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং। ফ্রম মানে কি? এই ফ্রম মানে গঠন করা। ফ্রম মানে কি? গঠন করা। দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, এখানে শিক্ষার্থীরা নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এখানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংকে গঠন করবে। অ্যান্ড নলেজ, শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং না, তাদের নলেজকেও ক্রিয়েট করবে, গঠন করবে। অফ দেয়ার ওয়ার্ল্ড, তাদের সারা বিশ্ব সম্পর্কে। থ্রু কিসের মাধ্যমে? এক্সপিরিয়েন্স, তাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে। থিংস অ্যান্ড রিফ্লেক্টিং অন দোজ এক্সপিরিয়েন্স, অর্থাৎ তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে, পূর্ব অভিজ্ঞতাগুলো রয়েছে, সে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা তাদের নতুন যে আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ সেটা কিন্তু আবিষ্কার করবে। এটা আমি বারবার বলে আসছি যে নির্মিতিবাদ বলতে বোঝাচ্ছে এখানে শিক্ষার্থীরা নিজেদের বিচার বুদ্ধি পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা সক্রিয়ভাবে এই সারা বিশ্ব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এটা হচ্ছে নির্মিতিবাদের প্রধান লক্ষ্য। তাহলে অপশান 2 একদম কারেক্ট। ক্লিয়ার? অপশান 2। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এ লার্নার্স কম্পিটেন্স ইন ইংলিশ উইল ইমপ্রুভ হোয়েন সি ইজ রিসিভ ড্যাশ অফ লার্নিং এক্সপিরিয়েন্স দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। অপশান এ বলছে এ স্লাইটলি ইজিয়ার লোয়ার লেভেল। অপশান নাম্বার 2 অ্যান ইকুয়াল লেভেল। অপশান নাম্বার 3 এ স্লাইট হায়ার লেভেল। অপশান নাম্বার 4 এ রেঞ্জ অফ লেভেল। 50 আনসার করো। 50 আনসার করো। এখানে কি বলছে দেখো, প্রশ্নটা এবার ভালো করে আমি বুঝিয়ে দিই, তারপর আনসার নিজেরা করবে। বলছে লার্নার্স কম্পিটেন্স। লার্নার্স কম্পিটেন্স মানে শিক্ষার্থীর দক্ষতা। লার্নার্স মানে শিক্ষার্থীর, কম্পিটেন্স মানে দক্ষতা। তাহলে একজন শিক্ষার্থীর দক্ষতা ইন ইংলিশ মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর দক্ষতা উইল ইমপ্রুভ মানে তার ইমপ্রুভ হবে। উইল ইমপ্রুভ মানে ইমপ্রুভ করবে। হোয়েন যখন হি বা সি রিসিভ যখন সে কী করবে? গ্রহণ করবে। কি গ্রহণ করবে? ড্যাশ অফ দ্য লার্নিং এক্সপিরিয়েন্স, কোন ধরনের শিখন অভিজ্ঞতাগুলি, দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট যেটি তার জন্য উপযুক্ত হবে। বলো তাহলে শিক্ষার্থীদেরকে কোন ধরনের অ্যাক্টিভিটি দিলে শিক্ষার্থীর ভাষা শিক্ষার বা ইংরেজি শিক্ষার দক্ষতাগুলি ডেভেলপ হবে? অপশান বলছে স্লাইটলি ইজিয়ার, খুবই সহজ জিনিস দিলে। বলো তো সহজ জিনিস দিলে তার কি দক্ষতা বাড়বে? কখনোই না। অপশান 2 এ ইকুয়াল লেভেল, সবগুলো একই রকমের দিলে। অপশান নাম্বার 3 এ স্লাইটলি হায়ার লেভেল, একটু হালকা একটু কঠিন দিতে হবে। তোমাকে একটা টপিক দিলাম, তুমি পারলে, তারপর একটু আবার কঠিন দিতে হবে, তারপরে আবার একটু কঠিন, তারপর আবার একটু কঠিন, এইভাবে তাকে দিতে হবে। অপশান নাম্বার 4 এ রেঞ্জ অফ লেভেল, তার লেভেলের মধ্যে দিতে হবে। কী হবে অ্যান্সার?
একদম সঠিক, অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তাহলে এখানে কি করতে হবে, তাকে স্লাইটলি হায়ার লেভেলের টাস্ক দিতে হবে, যেগুলো তাকে ধীরে ধীরে দক্ষতার দিকে কিন্তু নিয়ে যাবে। ক্লিয়ার, অপশন নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য ন্যাচারাল অর্ডার ইন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্ট দ্যাট চিলড্রেন। বলছে দ্য ন্যাচারাল অর্ডার ইন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ সাজেস্ট দ্যাট চিলড্রেন। অপশন এ অ্যাকোয়ার সাম ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার আর্লিয়ার দ্যান আদার। অপশন নাম্বার 2 আর স্লো অ্যাট লার্নিং টু স্পিক হোয়েন নট এ স্কুল। অপশন নাম্বার 3 লার্নার্স টু রিড অ্যান্ড রাইট সিমultaneously। অপশন নাম্বার 4 আর অ্যাবল টু স্পিক ফাস্ট দ্যান লিসেন। আনসার করে 51টা আনসার কর প্রত্যেকে। তাহলে প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলছে দ্য ন্যাচারাল অর্ডার। ন্যাচারাল অর্ডার মানে তারা স্বাভাবিকভাবে কি করছে, দ্য ন্যাচারাল অর্ডার মানে একটা স্বাভাবিক প্রক্রিয়া ইন দ্য প্রসেস অফ লার্নিং। ইংরেজি শিক্ষার ক্ষেত্রে একটা ন্যাচারাল অর্ডার বা স্বাভাবিক প্রক্রিয়া, সেটা কি করছে, সাজেস্ট দ্যাট, এটি সাজেস্ট করছে বা প্রস্তাব দিচ্ছে যে শিশুরা, মানে কি বুঝতে পেরেছো, মানে এখানে অ্যাকুইজিশনের কথা বলছে। ন্যাচারাল অর্ডার মানে অ্যাকুইজিশনের কথা বলছে। তাহলে ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে লার্নিং অ্যাকুইজিশন বা ন্যাচারাল পদ্ধতি কি বলতে চাইছে। অপশন এ অ্যাকুয়ারিং সাম ল্যাঙ্গুয়েজ, তারা কি করবে, ভাষাকে আত্মীকরণ করবে। এর হচ্ছে কি স্ট্রাকচার, সেই ভাষার বিভিন্ন গঠন। আর্লিয়ার দ্যান দ্য আদার্স, মানে অন্যান্য শিক্ষার্থীদের থেকে আগে। জিনিসটা আমাকে বুঝে দিই। ধরো আমার ক্লাসরুমে 10টা ছেলে আছে, তাদেরকে আমি ইংলিশ শিক্ষা দিই, আর 10টা ছেলে ধরো নাগাল্যান্ডে গেছে, সেখানকার মাতৃভাষা ইংলিশ। আচ্ছা তুমি 2 বছর পর কার ইংরেজি শিক্ষার গ্রোথ ভালো হবে আমাকে বলো। আমার ক্লাসরুমে আমি তোমাদেরকে ইংরেজি শিক্ষা দিচ্ছি, এটা আর্টিফিশিয়াল, তাই তো। কিন্তু আরও যে 10 জন শিক্ষার্থী তারা নাগাল্যান্ডে গেছে, সে নাগাল্যান্ডের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। সেখানকার আশেপাশে নিজের ভাব বিনিময় করার জন্য সবসময় তোমাকে ইংলিশে কথা বলতে হবে। তাহলে এখানে তুমি বলো কোন বাচ্চাগুলো সব থেকে ভালো ইংলিশ শিখতে পারবে। অবভিয়াসলি তুমি বলবে যারা ন্যাচারাল এনভায়রনমেন্টে রয়েছে, যেখানকার মানে পরিবেশটা সেই ভাষাতে রয়েছে। তাহলে কী হবে অ্যান্সার, বলছে অ্যাকোয়ারিং সাম ল্যাঙ্গুয়েজ। যদি আমি ন্যাচারাল মেথডের শিক্ষার্থীদেরকে শিক্ষা দিই, তাহলে অ্যাকোয়ারিং সাম ল্যাঙ্গুয়েজ, তারা কিছু ভাষা আত্মীকরণ করতে পারবে, কার আগে, অন্যান্য শিক্ষার্থীদের তুলনায়। তাহলে যে সমস্ত শিক্ষার্থীদেরকে ন্যাচারালভাবে শিক্ষা দেওয়া হবে, তারা কিন্তু অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কিন্তু আরও ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। অপশান নাম্বার 2 আর স্লো অ্যাট লার্নিং, তারা কিন্তু খুবই স্লো শিখবে, তারা ভালো শিখতে পারবে না। অপশান নাম্বার 3 দ্য লার্ন টু রিড অ্যান্ড রাইট সিমultaneously, তারা লেখা এবং পড়া তারা একই রকমভাবে শিখবে। অপশান নাম্বার 4 আর অ্যাবল টু স্পিক, তারা কথা বলতে পারবে কিন্তু শুনতে পারবে না। বোঝা গেল, বলছে আর অ্যাবল টু স্পিক ফার্স্ট দেন লিসেন, তারা প্রথমে কি করবে, কথা বলবে, তারপরে লিসেন করবে। এটা ভুল। আমি যদি ইংল্যান্ডে যাই, ইংল্যান্ডে গিয়ে আমি আগে কথা বলবো না ইংল্যান্ডের মানুষের কথা শুনবো? অবভিয়াসলি আমি আগে শুনবো, তাহলে এখানে আগে আমি বলবো না। তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এ 12 years old child enjoy using puns. This enjoyment indicate that she has, মানে কি বুঝতে পেরেছো প্রশ্নটা, বলছে 12 years old child enjoy using puns. This enjoyment indicate that she has metalinguistic awareness, semantic slanting. অপশন নাম্বার 2 বলছে ডিডাকটিভ রিজনিং। অপশন নাম্বার 4 মেন্টাল ব্লকস। আনসার করো প্রত্যেকে। ওকে দেখো এই প্রশ্নটা কি বলছে একটু পড়ে নাও, বুঝে নাও, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে এ 12 ইয়ার্স, মানে একটা 12 ইয়ার্স ওল্ড চিলড্রেন, মানে তার বয়স কত, 12 বছর। এনজয় ইউজিং পান্স। পান্স কথার মানে কি, পান্স কথার মানে হচ্ছে অলংকার। এখানে অলংকার বলতে পারো, যে আমরা যে শব্দগুলো ব্যবহার করছি সেখানে অলংকার, ছন্দ, ঠিক আছে, শায়রি, এগুলোকে বলছে পান বলছে। তাহলে এইগুলো ব্যবহার করতে সে কিন্তু খুবই আনন্দ পায়। দিস ইজ এনজয়মেন্ট ইন্ডিকেট দ্যাট সি হ্যাজ, এর মাধ্যমে সে কি বলতে চাইছে, বলছে মেটালিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস, তার যে ভাষা, তার ভাষা ব্যবহারের ক্ষেত্রে মেটালিঙ্গুইস্টিক মানে কি, মেটালিঙ্গুইস্টিক মানে হচ্ছে ওভার, মানে কিছু জেনে যাওয়া। মেটা মানে কি, মেটা কথার অর্থ হচ্ছে সব কিছু বেশি, মানে বুঝতে পারছো, ভাষার প্রতি তার যে, মানে ভাষার প্রতি যে তার যে ক্যাপাসিটি, ভাষার প্রতি তার যে দক্ষতা, সেটা কিন্তু অনেকটাই বেশি, এটা বলতে চাইছে মেটালিঙ্গুইস্টিক মানে। তাহলে মেটালিঙ্গুইস্টিক মানে কি, পরিস্থিতি অনুযায়ী আমি ভাষাকে ব্যবহার করতে পারবো, মানে এমন একটা পরিবেশ দেখবে, পরিবেশ অনুযায়ী কিন্তু আমি আমার ভাষাকে, আমি আমার কথাকে পরিবর্তন করতে পারবো।
এটাকে বলছে মেটা লিঙ্গুইস্টিক, অর্থাৎ ম্যানিপুলেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। যখন আমি আমার সিচুয়েশন অনুযায়ী আমি আমার ভাষাকে ম্যানিপুলেট করতে পারবো বা আমি আমার ভাষাকে ব্যবহার করতে পারবো, সেটাকে বলছে মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। জিনিসটা ক্লিয়ার? আর সিম্যান্টিক, ডিডাকটিভ এবং রিজনিং, মেন্টাল এগুলো এর মধ্যে পড়ে না। এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। ক্লিয়ার? তাহলে যখন একটা শিক্ষার্থী তার কথা বলার সময় বিভিন্ন ধরনের অলংকার ব্যবহার করতে পারছেন, তখন সেটাকে আমরা কি বলবো? মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস। ওকে, ক্লিয়ার? ধরো আমি একটা উদাহরণ দিই। ধরো একটা রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তুমি তাকে জিজ্ঞাসা করবে যে তোমার বাড়ি কোথায়। তুমি এটা নর্মালি জিজ্ঞেস করলে, এই শুনছেন তোমার বাড়ি কোথায়, এটা একটা নর্মাল কথা হলো। তুমি তাকে কিন্তু ওইভাবে না ডেকে তুমি তাকে যদি এইভাবে ডাকো, ও নারী কোথায় তোমার বাড়ি, তাহলে কী হচ্ছে দেখো, ও নারী কোথায় তোমার বাড়ি, মানে এটা হচ্ছে কি একটার সঙ্গে আর একটা তুমি ছন্দ করে তাকে কিন্তু বললে কথাটা। তাহলে এখানে কি হলো? এখানে তোমার মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেসটা ডেভেলপ হয়েছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে দ্য বটম আপ মডেল অফ কারিকুলাম ইজ ওয়ান হোয়ার। এখানে কি বলছে দেখো, বটম আপ মডেল। আমরা জানি টপ ডাউন এবং বটম আপ, এই দুটো জিনিস আমরা পড়েছি। তাহলে বলছে বটম আপ মডেলে কি বোঝাতে চেয়েছে, মানে বটম আপ মানে নিচু থেকে ওপর দিকে যাওয়া। অপশনগুলো বলছে এ নিডেড বেস ডিস্টেন্স এডুকেশন উইথ ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস। অপশন নাম্বার 2, লার্নিং ইজ বেসড অন এ সেট অফ সফটওয়্যার to make curriculum more learners friendly. Option number 3, the curriculum that allow freedom for student mobility with increased choice of circular activity and encourage learning by doing. Option number 4, the learning process is geared towards career orientation. आंसर करो, प्रत्येक आंसर करो 53টা একদম। তাহলে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা কাজে লাগালে আনসার করতে পারবে। ধরো এই প্রশ্নের মানে তুমি কিছু জানো না পরীক্ষায়, একদম ইজিলি তার আনসার করতে পারবে। যে লাইনটা বড়ো সেটা আনসার, তাই তো? যে লাইনটা বড়ো সেটা হবে আনসার। আমার এত পেডাগজি পড়ে কি দরকার? এত পেডাগজি আমার পড়ে কি দরকার? যে লাইনটা বড়ো সেটাই আমার আনসার, আমি ইজিলি আনসার করতে পারবো। অপশন 3 হচ্ছে কারেক্ট, তাই তো? কিন্তু তবুও তোমাকে জানতে হবে, তাই না? তাই এখানে আমি জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধরো। ওকে, চলো দেখো এই প্রশ্নে কি বলতে চাইছি দেখে নাও। বলছে দ্য বটম আপ মডেল। বটম আপ মানে কি? বটম মানে কি তোমরা জানো, নিচ। আপ মানে কি? অপর। আচ্ছা বলো তো, বটম আপ মানে আকাশ পাতাল, আকাশ জমিন মানে কি? একটা লম্বা ডিস্টেন্স, হ্যাঁ কি না? মানে একটা লম্বা জায়গা যেখানে আমি একদম মন খুলে খেলাধুলা করতে পারবো, আমি একটা স্বাধীনতা পাবো, তাই তো? মানে বটম আপ মানে কি? আকাশ জমিন পার্থক্য মানে কি? বলি না তোর এবং আমার মধ্যে আকাশ জমিন পার্থক্য, মানে অনেক বড় ডিস্টেন্স। সেখানে ছেলেমেয়েরা কী করতে পারবে? মন খুলে আনন্দ করতে পারবে, মন খুলে খেলাধুলা করতে পারবে এডুকেশন সিস্টেমে। বলছে দ্য বটম আপ মডেল অফ দ্য কারিকুলাম বিজ, মানে আমাদের যে পাঠ্যক্রমে বটম আপ মডেল রয়েছে সেখানে বলতে চেয়েছে এটা কি? এটা একটা নিড বেস ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স তৈরি করে এডুকেশনের ক্ষেত্রে উইথ ডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন দ্য স্টুডেন্ট। তাহলে এটা তো একটা নেগেটিভ জিনিস হয়ে গেলো। শিক্ষার্থীদের ওপর কোনো কিছু ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স ফেলে না, মানে সরাসরি প্রভাব বিস্তার করে না, এটা একটা ডিস্টেন্স। এটা তো একদম ভুল, কারণ শিক্ষার্থীর ক্ষেত্রে সব কিছুকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করতে হবে। অপশন নাম্বার 2 বলছে লার্নিং ইজ বেসড অন সেট অফ সফটওয়্যার। এখানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় বা শিক্ষার্থীদের শিক্ষাটা সেটা কিন্তু একটা সফটওয়্যারের ওপর ভিত্তি করে। টু মেক কারিকুলাম মোর লার্নিং ফ্রেন্ডলি, যে শিক্ষার্থীরা আরও ভালোভাবে শিখতে পারে সেই জন্য শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয় একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। অপশন নাম্বার 3 বলছে দ্য কারিকুলাম দ্যাট অ্যালাউ, এই যে কারিকুলামটা রয়েছে বটম আপ মডেল কারিকুলাম, এটি শিক্ষার্থীদেরকে অ্যালাউ করে, অনুমতি দেয় কি করতে? ফ্রিডম, তাদেরকে অনেক স্বাধীনতা দেয় ফর স্টুডেন্ট মোবিলিটি, যাতে শিক্ষার্থীরা ভালোভাবে নাড়াচাড়া করে পড়তে পারে, খেলাধুলা করতে পারে, ঠিক আছে, হাঁটাচলা করতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে থাকে। উইথ ইনক্রিজ চয়েস অ্যান্ড কারিকুলার অ্যাক্টিভিটি অ্যান্ড এনকারেজ লার্নার্স বাই ডুইং, এবং তাদেরকে বিভিন্ন কর্মের মাধ্যমে শিক্ষা দেয়। তাহলে কী হবে আনসার? তাহলে বুঝতে পেরেছো? তাহলে বটম আপ মডেল মানে কি? বটম মানে নিচে, আপ মানে ওপরে, মানে একটা অনেক বড় জায়গা থাকছে যে জায়গাটিতে শিক্ষার্থীরা স্বাধীনতা পাবে, খেলাধুলা করতে পারবে, নিজেদের পছন্দ মতো কাজকর্ম করতে পারবে, শিক্ষার্থীদের ইন্টারেস্টকে গড়ে তোলা হবে। তাই এখানে আমার কারেক্ট আনসার অপশন নাম্বার 3।
তাহলে মনে থাকবে বটম মানে নিচে, আপ মানে ওপরে, মানে আপ নিচু এবং ওপর মানে অনেক বড় জায়গা থাকছে, যে জায়গাতে শিক্ষার্থীরা মন খুলে খেলাধুলা করতে পারবে, নাচ গান করতে পারবে, বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারবে, সেখানে তারা অনেক বেশি স্বাধীনতা পাবে। তো এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে? অপশান নাম্বার 3। ক্লিয়ার? মনে থাকবে এইভাবে। চলো।